বিহারের ট্রেনে উঠেছেন টেট দিতে যাওয়া পরীক্ষার্থীরা। সোমবার পুরুলিয়া স্টেশন থেকে চিত্র সাংবাদিক সুজিত মাহাতোর তোলা একটি ছবি একটি পেপারে আপডেট দিয়েছেন এবং সেই আপডেটই আজ আমরা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করছি। বিশেষ তথ্যবহুল আলোচনা কিন্তু আজকে নয়, জাস্ট সংক্ষেপে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের এপিসোডে আমরা কী আলোচনা করতে চলেছি, কেননা আসন্ন বিহার স্টেট এক্সামের দিনক্ষণ ঘোষণার পাশাপাশি কিন্তু অ্যাডমিট কার্ড প্রদান করা হয়েছে এবং যারা আবেদন করেছিলেন প্রত্যেকেরই কিন্তু অলরেডি হাতে এসে গেছে। খুবই দুঃখজনক একটা ঘটনা, কেননা ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি ক্যান্ডিডেট যারা বিএড করেছেন, যারা শিক্ষকতার স্বপ্ন দেখছেন, প্রত্যেকেই কিন্তু অনেক দুঃখ, যন্ত্রণা, বেদনা এবং পারিবারিক চাপ কিংবা নিজের ব্যক্তিগত অসহায়তাকে ভিত্তি করেই কিন্তু এই পরীক্ষা দিতে যেতে হচ্ছে। এবং এই মুহূর্তে চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় স্টেশন জুড়ে, ট্রেনের মধ্যে, ট্রেনের বাইরে, এবং একটা বিষয় লক্ষ্য করুন যে যতটা ভিড় দেখতে পাচ্ছি টোটালটাই কিন্তু এসএসসি ক্যান্ডিডেটদের ভিড়। ট্রেনে ওঠার প্রচণ্ড ভিড় একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেই পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী সেটা আপনারা সকলেই কিন্তু বুঝতে পারছেন। আপনারা কমেন্ট করে সেটা জানাতে পারেন। আজকের এপিসোডে এই যে আপডেট এসেছে সেই আপডেটই আজ আমরা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করব এবং সেই সঙ্গে এই পরীক্ষা দিতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি, কোন কোন সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে, কোন কোন ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে, কোন কোন বিষয়গুলোর ব্যাপারে আপনাকে কিন্তু সচেতন হতে হবে। না হলে কিন্তু এখানে পরীক্ষা দিতে যাওয়ার একটা স্বপ্ন নিয়ে যেমন আপনি যাচ্ছেন, মানসিক চাপ নিয়ে যাচ্ছেন, অনেক বেকারত্বের যন্ত্রণা নিয়ে যাচ্ছেন, ঠিক এমনই কিন্তু আপনি সেখানে বিপদের সম্মুখীনও হতে পারেন। তাই অবশ্যই আপনাকে কিছু কিছু দিকে সাবধান হতে হবে। আসুন আজকের এপিসোডে আমরা এই বিষয়গুলোই একটু আলোচনা করে নিই। তার আগে পেপারে যে আপডেট দেওয়া হয়েছে সেটা একটু আপনাদের সামনে উপস্থাপন করব, কেননা এখানে কিন্তু বিভিন্ন নেতা মন্ত্রীদের পাশাপাশি এখানে যে সকল ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে যাচ্ছেন এবং মেনলি এই যে স্টেশন চত্বরে এতটা ভিড়, তাদের মধ্য থেকে বিভিন্ন ক্যান্ডিডেট, তাদের মধ্যে থেকে বিভিন্ন পরীক্ষার্থীদের বক্তব্য কিন্তু আজকের এপিসোডে এই পেপার আপডেটে কিন্তু তুলে ধরা হয়েছে। কথা বাড়াবো না, এখানে যেটা বলা হচ্ছে সেটা বলি এবং তারপরে কী কী সাবধানতা, কী কী সতর্কতা অবলম্বন করা দরকার সেটা আপনাদের সামনে আলোচনা করব, তাহলেই বিষয়টা আজকে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, প্রথমেই টাইটেলে উল্লেখ করা হয়েছে বিহারে ভাগ্য পরীক্ষা। এর মধ্যেই কিন্তু পরিস্থিতি বা এর মধ্যেই কিন্তু টোটাল বিষয়টা লুকিয়ে রয়েছে। বিস্তারিত আলোচনায় আসি। 2016 সালে রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শেষ শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, মামলা, চাকরি বাতিলের নির্দেশ, অথই জলে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা বাংলার ছেলেমেয়েদের ভবিষ্যৎ পরিস্থিতির সৃষ্টি করেছে। অথচ বিহারে নিয়মিত স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে। তাহলে কি এখানে কোনো কেস হয়নি? এখানে কোনো মামলা হয়নি? এখানে কি তাহলে নিয়োগ প্রক্রিয়া পেন্ডিং হয়ে যায়নি? সবই কিন্তু হয়েছে, কিন্তু একটা বিষয় এখানে প্রধান, সেটা হলো সরকারের সদিচ্ছা নিয়োগের ব্যাপারে, সরকারের সদিচ্ছা শিক্ষা দানের ব্যাপারে, সরকারের সদিচ্ছা বেকারত্ব দূরীকরণের। 18 থেকে 29 মে বিহার সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট নিতে চলেছে। দুর্যোগের মধ্যেও সেখানে চাকরির পরীক্ষা দিতে কেন যাচ্ছেন বাংলার ছেলেমেয়েরা? এই প্রশ্ন আমার, আপনার সকলেরই, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর নেই। আশায় আশায় কিন্তু বিভিন্ন সমস্যা, বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে ছাত্রছাত্রীরা এখানে পরীক্ষা দিতে যাচ্ছেন অনেক বুক ভরা আশা নিয়ে, কেননা বর্তমানে রাজ্যে কী পরিস্থিতি সেটা আপনারা কিন্তু সকলেই বুঝতে পারছেন এবং আপনারাও কিন্তু এই ব্যাপারে অনেকটা অভিজ্ঞ, অবগত। 7 থেকে 8 বছর হলে এমএ বিএড করে বসে রয়েছি, গৃহশিক্ষকতা করে হাত খরচ ওঠে, কিন্তু এটা ভবিষ্যৎ নয়। রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে কোথায়? দেখি বিহারে যদি শিক্ষকতার চাকরি পাই। দেখুন, সাঁকরাপাড়া ব্লক যাদব বৈষ্ণব বলে একজন ক্যান্ডিডেট এই মন্তব্যটা করছেন। ঠিক একইভাবে কিছু কিছু ক্যান্ডিডেট এই দিনই কিন্তু কিছু যন্ত্রণা, কিছু অসহায়তার কথা বলেছেন, যেটা এখানে দেখুন তুলে ধরা হয়েছে। সাঁওতালডিহি ভৈরব রাজুয়ার এই ব্যক্তি কি বলছেন, আগে বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে ছেলেমেয়েরা এ রাজ্যে চাকরির পরীক্ষা দিতে আসতেন, এখন উল্টো হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণটাই যেন উলট পুরাণ চলছে। রাজ্যের হাজার হাজার ছেলেমেয়ে আমরা বিহারে পরীক্ষা দিতে যাচ্ছি। আবার রঞ্জিত মণ্ডল
পারাদ্দা বলরামপুর ব্লক থেকে তিনি এই কমেন্ট করছেন, 2017 সাল থেকে বিএড পাশ করে বসে রয়েছি। দেখুন 2017 মানে আজ 24, তাহলে 4 এদিকে 3, 7 বছর বসে আছেন। এতগুলো বছরে একবারও স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হলো না। একটা কোম্পানিতে কাজ ঢুকেছি, অর্থাৎ একটা কোম্পানিতে তিনি কাজে ঢুকেছেন, বিহারের টেট দিতে যাচ্ছি। দেখুন 2017 থেকে 2024, 7টা বছর উনি কিন্তু বিএড করে বসে রয়েছেন। যদি প্রতি বছর এসএসসি হতো পূর্বেকার মতোই, তাহলে কিন্তু 7বার উনি পরীক্ষায় বসার সুযোগ পেতেন এবং উনি কিন্তু একবার হলেও, আমি ধরছি, আমি ওনাকে ছোট করতে চাই না, একবার হলেও পাস করতে পারতেন। উনি কিন্তু ওনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারতেন, উনি কিন্তু ওনার স্বপ্ন পূরণ করতে পারতেন, কিন্তু সেটা আদতেই সম্ভব হলো না। শেষ পর্যন্ত উনি বাধ্য হয়ে পেটের তাগিদে কোম্পানির একটা কাজে ঢুকেছেন এবং আবারও কিন্তু তিনি আশা না ছেড়ে বিহারের স্টেট পরীক্ষা দিতে যাচ্ছেন। এবং এই স্টেট পরীক্ষা দেওয়া কিন্তু প্রচুর ব্যয়বহুল, কেননা এখানে ফর্ম ফিল আপে যেমন 1000 টাকার ওপর খরচ হয়েছে, তেমনি যাতায়াত করা, সেখানে থাকা, খাওয়া, পরীক্ষা দেওয়া মিনিমাম 5 থেকে 6000 টাকার মতন কিন্তু খরচ আছে। এবং সেটা কিন্তু ওনার বেকারত্বের জীবনেই নিজের অনেক কষ্ট যন্ত্রণার মধ্যেই কিন্তু খরচ করে এটা করতে হচ্ছে। সবথেকে দুঃখদায়ক এটাই, রাজ্যে লক্ষ লক্ষ শিক্ষক পদে শূন্যতা থাকা সত্ত্বেও কিন্তু কোনো একজন বা কারোর অনিচ্ছা সত্ত্বে কিন্তু এই শিক্ষক নিয়োগ হচ্ছে না। বিহারে পরীক্ষা দিতে যাচ্ছেন ঠিকই, কিন্তু সেখানে কোনো কোটা কার্যকরী হচ্ছে না। সেটা ফর্ম ফিল আপের খরচ থেকে শুরু করে সেখানে সিট, সেখানে কোয়ালিফাইং ইত্যাদি কোনো ক্ষেত্রেই, সেখানে সম্পূর্ণ কিন্তু ইন জেনারেল হিসেবে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কম্পিটিশান করতে হচ্ছে এবং সেই সঙ্গে বহির রাজ্যের হওয়ার কারণে সে কিন্তু ভ্যাকেন্সি পোস্টও অনেক কম রয়েছে। তবুও পরীক্ষা দিতে যাচ্ছেন, কেননা বর্তমানে রাজ্যে 7-8 বছরের ওপর কোনো নিয়োগ পরীক্ষাই নেই, চাকরি তো দূরের কথা। বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি, অথচ বয়স তো থেমে থাকছে না। তাই এক রকমের অনিচ্ছা সত্ত্বেও বিহারে স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে যাচ্ছি। আরাধনা মণ্ডল রঘুনাথপুর থেকে এই বক্তব্য করছেন। এবারে কিছু নেতা ব্যক্তিদের কিছু কথা এখানে শুনুন। দেখুন একদম ডান দিকে রয়েছে, যে কোনো রাজ্যের ছেলেমেয়েরা অন্য কোনো রাজ্যেই প্রতিযোগিতার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, এমনটা তো হয়েই থাকে, সেটাই স্বাভাবিক। কে বলছেন? তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। এই কথার যুক্তিযুক্ততা কতটা সেটা আপনারা কমেন্টে করে জানাবেন। জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি প্রার্থী, তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ সরকারি চাকরি নেই, কলকারখানাও নেই, তাই সরকারি চাকরি হোক কিংবা শ্রমিকের কাজ, বাংলার মানুষকে অন্য রাজ্যে যেতেই হবে। এটাই তো ভবিষ্যৎ, এটাই তো ভবিতব্য। অর্থাৎ সেটা আপনার সোনার কাজই হোক কিংবা কোনো পরিযায়ী কাজই হোক কিংবা চাকরি কিংবা কোম্পানির কাজ, সমস্ত কিছুতেই কিন্তু অন্য রাজ্যে যেতে হচ্ছে। এটাই বর্তমান পরিস্থিতি, এটাই ভবিতব্য, এটাই ভবিষ্যৎ পরিস্থিতিও বলা চলে। নেপাল মাহাতো বাম কংগ্রেস জোট প্রার্থী, তিনি কি বলছেন? রাজ্যে নিয়োগের এত দুর্নীতি হয়েছে যে টেটের কথা সবাই ভুলেই গিয়েছে। পরীক্ষা হলেও চাকরির আশা নেই। বিহারে চাকরির আশায় যাওয়া ছেলে মেয়েদের স্রোত বলে দিচ্ছে রাজ্যে বেকারদের কি অবস্থা। এটা কিন্তু ঠিক কথা। পরীক্ষা রেগুলার যে চাকরির জন্য হচ্ছে বর্তমানে, সেখানেও কিন্তু রেগুলার চাকরি নেই। পরিস্থিতি খুবই ভয়াবহ। তবে বিহারের স্টেট পরীক্ষা শুধু বিহারই নয়, পশ্চিমবঙ্গকেও কিন্তু অনেকটা আশার আলো দেখিয়েছে। যদিও পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ভ্যাকেন্সি পোস্ট থাকা সত্ত্বেও কিন্তু নিয়োগের কোনো সম্ভাবনা নেই, নিয়োগের কোনো চিন্তাভাবনা নেই, নিয়োগের কোনো সদিচ্ছা হয়তো নেই। নিয়মাবলী কিছু এখানে দেখানো হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর বিষয় অথবা সার্বিকভাবে ন্যূনতম 50% নম্বর পেতে হবে, সেই সঙ্গে বিএড উত্তীর্ণ হতে হবে। সামাজিক বিভিন্ন শ্রেণীর জন্য বয়সের ঊর্ধ্বসীমা এক এক রকম। প্রথম দফায় 150 নম্বরে মাল্টিপল চয়েসের প্রশ্নের উত্তরের পরীক্ষা, 75% নম্বর পেতেই হবে, তাহলেই আপনি পাশ করবেন। উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য পরে সংশ্লিষ্ট বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে, শেষে ইন্টারভিউ। নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা এখন চলছে। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে 11 জুন থেকে। অর্থাৎ এখানে নিয়মাবলীটা কিন্তু একটু শর্টে বলা হয়েছে। এবার আপনাদের যে বিষয়টা বলবো সেটা হলো
যে এই পরীক্ষা তো আপনারা দিতে যাচ্ছেন, খুব ভালো কথা, দিতে যান অবশ্যই, কেননা এখানে কোনো রকম নেগেটিভ মার্কস নেই, কোয়ালিফাইং মার্কস কেবল বলা হয়েছে। সেই সঙ্গে এখানে কিন্তু পাশ করতে পারলে আপনি দ্বিতীয় পরীক্ষার জন্য, সাবজেক্টের পরীক্ষার জন্য দিতে পারবেন এবং সেই সঙ্গে কিন্তু খুব দ্রুত এখানে নিয়োগও হবে। তবে যে বিষয়গুলো আপনাদেরকে সাবধান থাকতে হবে সেটা একটু কিন্তু আজকের এপিসোডে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখানে যেমন আপনার পরীক্ষা দিতে যাওয়া থেকে শুরু করে সেখানে থাকা এবং পরীক্ষা দেওয়ার মুহূর্তে কোন কোন রুলসগুলো আপনাকে ফলো করতে হবে সেগুলো একটু শর্টে কয়েকটা মিনিটের মধ্যে আমরা আলোচনা করে নিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন, আপনাদেরই কাজে লাগবে। প্রথম কথা, এখানে পরীক্ষা দিতে আপনি তো যাবেন, তার জন্য অ্যাডমিট কার্ড অলরেডি হাতে পেয়ে গেছেন। একটা বিষয় আপনাদের বলবো, এখানে যদি আপনি একটা অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন বলে ঠিক করেন, কিংবা এখানে দুটো অ্যাডমিট কার্ড তো নিয়ে যেতে হবে, আপনাদের বলবো একাধিক নিয়ে যান, পারলে 4টে নিয়ে যান, না পারলে 3টে অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে, এক্সট্রা অবশ্যই নিয়ে যান। এখানে কিন্তু আপনি অ্যাডমিট কার্ডে অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া রয়েছে মিনিমাম 4-5 পাতার মতো রয়েছে, প্রত্যেকটা পাতা না নিয়ে গেলেও চলবে, তবে অবশ্যই যেন প্রথম পেজটা আপনার সঙ্গে থাকে। পারলে রুলস রেগুলেশনের যে গাইডলাইনগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনি কিন্তু নিয়ে যাবেন। বেশ, তৃতীয় কথা বলি, এই অ্যাডমিট কার্ডের নির্দিষ্ট স্থানে যে আপনার সিগনেচার করতে বলা হয়েছে সেটা এখন এই মুহূর্তে করবেন না, সেটা কিন্তু পরীক্ষার হলে ইনভিজিলেটরের সামনে করবেন। সেই সঙ্গে আপনাকে কিন্তু ফটো নিয়ে যেতে বলা হয়েছে, এবং যে ফটোটা আপনি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন 6 মাসের মধ্যে রিসেন্ট কালার ফটো, সেটা কিন্তু আপনাকে একাধিক সঙ্গে নিয়ে যেতে হবে, 3-4টে নিয়ে যেতে পারলে ভালো হয়। অবশ্যই আপনি যে অ্যাডমিট কার্ডগুলো নিয়ে যাবেন সেগুলো যেন প্রত্যেকটাই কালার প্রিন্ট হয়। সাদা কালো নিয়ে বিভিন্ন বিতর্ক থাকে, আমি বিতর্কে যাচ্ছি না, আপনারা প্রত্যেকেই কালার নিয়ে যাবেন, কেননা এত দূর যাচ্ছেন, এত টাকা খরচ করছেন, প্রচুর পরিশ্রম করে পড়াশোনা করেছেন এবং সেই সঙ্গে বেকারত্বের যন্ত্রণা আপনার 7-8 বছরের, কোনো রকমভাবে রিস্ক নেওয়ার দরকার নেই। বেশ, পরীক্ষা শুরুর 1 ঘন্টা পূর্বে, অবশ্যই 1 ঘন্টার বেশি না হয়, 1 ঘন্টা পূর্বে অবশ্যই আপনাকে হলে প্রবেশ করতে হবে। সেখানে অবশ্য আধ ঘন্টার মধ্যে কিন্তু, অর্থাৎ পরীক্ষা শুরুর 30 মিনিট আগে গেট বন্ধ করে দেওয়া হবে, তাই কোনো রকমভাবে আপনার রিস্ক নেওয়ার দরকার নেই, আপনি 1 ঘন্টা পূর্বে হলে প্রবেশ করে যাবেন, তার বেশি যেন দেরি না হয়। অ্যাডমিট কার্ড আপনি ফটো যে সঙ্গে নিয়ে যাচ্ছেন সেটা এখন কোনো রকম অ্যাডমিটে লাগাবেন না, সিগনেচারও করবেন না, সঙ্গে নিয়ে যাবেন, বেশ, তাহলেই চলবে। আপনার ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা হলেই চলবে, সেই সঙ্গে আরও আইডেন্টিটি প্রুফ দেওয়ার কথা বলা হয়েছে, যে কোনো একটা নিয়ে গেলেই চলবে। তবে আপনারা কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড দুটোই সঙ্গে নিয়ে যাবেন, ড্রাইভিং লাইসেন্স যদি পারেন তো নিয়ে যাবেন। আপনাকে 3টে জিনিস, মেন 3টে জিনিস কিন্তু পরীক্ষার হলে নিয়ে যেতেই হবে, তবেই কিন্তু আপনি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন, নচেত কিন্তু আপনি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। 1, আপনার একটা বল পেন নিয়ে যেতে হবে, একটা নয় একাধিক নিয়ে যাবেন, অন্তত 3-4টে। 2, আপনার ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যেগুলো আছে। 3, আপনার কিন্তু অ্যাডমিট কার্ড। 4, আপনার ফটো কিন্তু সঙ্গে নিয়ে যাবেন, বেশ, তাহলেই চলবে। কি নিয়ে যাবেন না সেগুলোর ক্ষেত্রে বলি, আপনি কিন্তু যদি ছেলে হয়ে থাকেন বা মেল ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু আপনি বুট পরে যাবেন না, কেননা এই বিহারে পরীক্ষা দিতে যাওয়া মানেই প্রত্যেকেই কিন্তু ট্রেনে জার্নি করছেন, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ক্যান্ডিডেটই বাড়ি থেকে বুট পরে যাচ্ছেন, কিন্তু সেখানে গিয়েও হয়তো ভাববেন এই বুট পরেই পরীক্ষা দিয়ে দেবো, কেননা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলো বুট পরে দেওয়া যায়, কিন্তু না, নেট পরীক্ষা কিংবা যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু যে রুলস ফলো করা হয় এখানেও কিন্তু সেই রুলস এবং তার থেকেও আরও কঠোরতর রয়েছে। আপনারা কিন্তু মেল ক্যান্ডিডেট হলে বুট পরে যাবেন না, ফুলাতা জামা পরে যাবেন না, মোজা পরে যাবেন না, সেই সঙ্গে পাওয়ার চশমা ব্যতীত, যেটা আপনার অবশ্যই দরকার, সেই চশমা ব্যতীত অন্য কোনো চশমা সঙ্গেও নিয়ে যাবেন না। দ্বিতীয় কথা বলি, যদি ফিমেল ক্যান্ডিডেট আপনি হন তাহলে কিন্তু অবশ্যই আপনি একটা নর্মাল চুড়িদার পরে যাবেন, শাড়ি না পরলেই ভালো হয়, চুড়িদার পরে যাবেন। দ্বিতীয় কথা, আপনার কোনো চুড়ি বা কোনো গহনা আপনার সঙ্গে না থাকাই ভালো, এমনকি নাকেরও না পরলেই ভালো হয়। সেই সঙ্গে চুলে কোনো ক্লিপ, হাতে মেহেন্দি, নখে নেল পলিশ কিচ্ছু থাকার দরকার নেই। পায়ে বুট না পরে বা কেটস না পরে বা নিউকাট না পরে স্যান্ডেল জুতো পরে যাবেন, কেমন? বেশ, তাহলেই চলবে। সেই সঙ্গে জলের বোতল, হাতঘড়ি কিচ্ছু নেওয়ার দরকার নেই, জাস্ট পেনটা, অ্যাডমিট,
ফটো এবং সেই সঙ্গে ভোটার আইডি কিংবা আধার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি, এইগুলো নিয়ে থাকলেই চলবে বা এইগুলো নিয়ে গেলেই চলবে। পরীক্ষার হলে আপনার থেকে যে সকল ডকুমেন্টস নেওয়া হবে তার মধ্যে হলো আপনার বাম হাতের বুড়ো আঙুলের একটি ছাপ অর্থাৎ লেফট থাম্ব ইমপ্রেশন, এবং সেই সঙ্গে আপনার কিন্তু একটি সিগনেচার করা অ্যাডমিট কার্ড আপনার ইনভিজিলেটররা জমা নিয়ে নেবেন। সেই সঙ্গে আপনার কাছে একটা অ্যাডমিট কার্ড যে রইল সেটাতে ইনভিজিলেটর সই করে দেবেন এবং আপনাকে নিজেকেও সই করতে হবে, সেটা আপনি নিয়ে বাড়ি আসতে পারবেন। এই হলো মেন কথা। সেই সঙ্গে এবারে আসি পরীক্ষা দেওয়ার মুহূর্তটায়। পরীক্ষা দেওয়ার সময় আপনার কিন্তু সিবিটি টেস্টে পরীক্ষা হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। এক একজন ক্যান্ডিডেটের জন্য এক একটি করে কম্পিউটার দেওয়া থাকবে। সেই কম্পিউটার চালু করার পরেই কিন্তু পরীক্ষা শুরুর মুহূর্তে ইনভিজিলেটররা আপনাদেরকে এখানে লগ ইন পাসওয়ার্ড দিয়ে দেবেন। সেটা কি লাগবে সেগুলো আপনাদেরকে ওনারাই বলে দেবেন। সেই সঙ্গে এখানে কিন্তু ঘড়ি আপনি নিয়ে প্রবেশ করতে পারছেন না। তাহলে এসএসসি কিংবা প্রাইমারির মতো হলে কি তাহলে একটা করে ঘড়ি টাঙানো থাকবে? না, এখানে যেহেতু সিবিটি টেস্টের পরীক্ষা হবে তাই কম্পিউটার স্ক্রিনের যে কোনো একটি কোণে, বাম কোণে কিংবা ডান কোণে কিংবা নিচে আপনার কিন্তু টাইমিংটা সেট আপ করা থাকবে। আপনার কিন্তু সেখানে টাইমটা কাউন্ট হতে থাকবে, সেখানে আপনারা দেখতে পাবেন। যদি আপনারা দেখতে না পান কিংবা খুঁজে না পান, কেননা সেই সময় মাথা অনেক চাপ থাকবে, আপনার ইনভিজিলেটরের সাহায্য নেবেন। আপনারা যে পরীক্ষা দেবেন সেই সময়ে এখানে যে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দেওয়ার সময় ওএমআর সিটে দিতে হলো, সেখানে কিন্তু ওএমআর সিটের প্রবলেমটা থাকছে না, কেননা ওএমআর সিটে একবার যদি দাগ দিয়ে ফেলেন সেটা কিন্তু ফেরানোর সময় বা ফেরানোর উপায় কিন্তু আর থাকে না। সিবিটি টেস্টের পরীক্ষার সুবিধা এটাই, আপনারা পরীক্ষা দেওয়ার সময় যদি আপনি ভুল করে ফেলেন, তারপরেও আপনি যদি বোঝেন যে সেটা হবে না অন্যটা হবে, তাহলেই কিন্তু আপনারা প্রিভিয়াস কোয়েশ্চেন এবং নেক্সট কোয়েশ্চেনের অপশান পাবেন এবং সেটা কিন্তু আপনার স্ক্রিনের মধ্যেই শো করবে। সেখানে গিয়ে কিন্তু আপনারা আবারও সেটাকে সমাধান করে নিতে পারবেন। পুনরায় আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলি পরপর চেঞ্জ করে করে দেখে নিতে পারবেন আপনার প্রত্যেকটা সঠিক উত্তর দিয়েছেন কিনা কিংবা কোনোটা আপনি ছেড়ে গেলেন কিনা। এ ব্যাপারে একটা কথা আপনাদের বলি যে এখানে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তাহলে অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকটা প্রশ্নই অ্যাটেন্ড করে আসবেন, কেননা এখানে 150টি প্রশ্নের মধ্যে কেবলমাত্র 50% অর্থাৎ 75 নাম্বার পেলেই আপনি কিন্তু কোয়ালিফাইং হতে যেতে পারবেন। আর এই কোয়ালিফাইং হয়ে গেলেই কিন্তু আপনি পরবর্তী সাবজেক্টের পরীক্ষায় বসতে পারবেন এবং তাতে পাস করতে পারলেই কিন্তু সরাসরি চাকরি। এখানে কিন্তু আর কোনো রকম ইন্টারভিউ থাকছে না। প্রতিটি প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা করে আসবেন, তাহলেই কিন্তু চলবে এবং প্রতিটি প্রশ্নের জন্যই কিন্তু 1 নাম্বার করে নির্ধারণ করা থাকছে। ব্যাস, এই কটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে পরীক্ষা দেওয়ার মুহূর্তে, তাহলেই কিন্তু চলবে। এবারে বলি কিছু কিছু সাবধানতা আপনাদেরকে ফলো করতে হবে, যেটা বলবো আপনারা যে এখানে পরীক্ষা দিতে যাচ্ছেন, এই যে ট্রেনে চাপবেন সেখান থেকে শুরু করে ফিরে আসার সময় পর্যন্ত, ট্রেনে চাপার সময় আপনারা যদি কয়েকজন মিলে একসঙ্গে যান তাহলে কিন্তু খুব ভালো হয়। যদি গার্জেনকে সঙ্গে নিয়ে যেতে পারেন তাহলে আরও ভালো হয়। যদি গার্জেন নিয়ে যান তাহলে খুবই ভালো। যদি একসঙ্গে কয়েকজন যান তাহলে প্রত্যেকেই কিন্তু আপনার যে টিকিটগুলি রয়েছে সেই টিকিটগুলি নিজের হাতে নিজের ব্যাগে কিন্তু সঙ্গে রাখবেন। পারলে আপনার কিন্তু নিজস্ব সঙ্গে রাখবেন, সেটা নিয়ে বাথরুমে যাবেন, সেটা ছেড়ে কিন্তু বাথরুমে যাবেন না। কেননা আপনার ব্যাগ কি হবে সেটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না, কেননা সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। কিন্তু টিকিটের জন্য আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন, আপনি পরীক্ষার হল পর্যন্ত পৌঁছতে পারবেন না। টিটি কিন্তু আপনার কাছ থেকে অনেক টাকা কাড়িয়ে নেবে, কি পরিস্থিতি হবে বলা যাবে না, কেন বিহারের দিকে কিছু বলা যায় না। দ্বিতীয় কথা বলি, যদি আপনার অনলাইনে আপনি টিকিট কাটিয়ে থাকেন তাহলে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট অর্থাৎ আপনারা যে বন্ধুরা মিলে বা একটা গ্রুপ করে যাচ্ছেন, তাহলে প্রত্যেকের মোবাইলে যেন প্রত্যেকেরই, শুধু আপনার নয় আপনার বন্ধুদেরও যেন টিকিটগুলির স্ক্রিনশট সঙ্গে থাকে। কেননা একজন যদি দেখাতে না পারে তাহলে কিন্তু আরেকজন দেখাতে পারবেন। যদি পারেন তো পাওয়ার ব্যাংক সঙ্গে নিয়ে যাবেন। দ্বিতীয় কথা, আরেকটা কথা বলি, আপনারা ট্রেনের কামরায় মোবাইল চার্জ দেওয়ার সময় মোবাইল যেন হাতে থাকে। চার্জিং পয়েন্টের পর মোবাইলকে সিটে রেখে গল্প করা এইসব করবেন না, কেননা পরীক্ষা দিতে যাচ্ছেন, কোনো কারণে মোবাইলটা যদি হাতছুট হয়ে যায় তাহলে কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার থেকেই প্রচণ্ড মাথা খারাপ হয়ে যাবে যাকে বলে। কেননা স্টেশনে আপনার ফোন সিটে রয়েছে কিন্তু জানলা দিয়ে হাত বাড়িয়ে আপনার ফোন কিন্তু চুরি হয়ে যেতে পারে, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। তৃতীয় কথা বলি, বিহারে পৌঁছে গেলেন, সেখানে গিয়ে স্টেশনে কিন্তু রাত কাটানোর মোটেই চেষ্টা করবেন না। আপনাদের এই জন্যই বললাম 5 থেকে 6 হাজার টাকা খরচ হবে, কেননা সেখানে কিন্তু আপনাদেরকে আপনার সেন্টারের নিকটবর্তী অঞ্চলে
কোনো হোটেল নিয়ে থাকতে হবে, তাতে গ্রুপ করে একসঙ্গে থাকুন, সেটা আরও ভালো। কিন্তু তবুও স্টেশনে রাত কাটাবেন না, কেননা সেটা শারীরিক, মানসিক এবং আরও অন্যান্য বিপদ হতে পারে। একটা উদাহরণ দিয়ে আপনাদের বলি, এখানে শারীরিক সমস্যা, কেননা রাত জাগা বিশ্রাম না হলে আপনার কিন্তু পরীক্ষায় বসে বহুত প্রবলেম হবে, ঘুম পাবে, হাই উঠবে, শরীরে টায়ার্ডনেস আসবে, কেননা এতটা রাস্তা আপনি জার্নি করে গেছেন। দ্বিতীয়ত, স্টেশন বা প্ল্যাটফর্মে রাত কাটানোর মুহূর্তে বিভিন্ন ভিখিরি, বিভিন্ন সমস্যা, পুলিশি প্রবলেম, বিভিন্ন সমস্যা আপনার কিন্তু হতে পারে, তাই সেই সকল বিপদ থেকে আপনাকে কিন্তু উদ্ধার হতে হবে। তৃতীয় কথা বলি, যেহেতু একসঙ্গে গ্রুপ করে যাচ্ছেন, সেখানে আপনার ব্যাগ সমস্ত কিছুই কিন্তু সেন্টারের বাইরে রেখে যেতে হবে, এবং সেই দায়িত্ব ওনারা সেন্টার কর্তৃপক্ষ নেবেন কিনা সেটা কিন্তু বলা যায় না। আরেকটা কথা, আপনারা অবশ্যই হোটেল এ কারণেই নেবেন, কেননা এখানে যেহেতু সিবিটি টেস্টের পরীক্ষা হচ্ছে, তাই পরীক্ষাগুলো কিন্তু শহর কেন্দ্রিক হবে, কোনো গ্রামগঞ্জের দিকে কিন্তু পরীক্ষা হবে না। যেমন প্রাইমারি টেট, এসএসসি, এগুলো যে গ্রামগঞ্জের স্কুলগুলিতে হচ্ছে, সেখানে কিন্তু শহরগুলিতেই হবে। নিয়োগটা হয়তো আপনার গ্রামের দিকে হবে, কিন্তু পরীক্ষাগুলো শহরেই হবে, কেননা সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার নিয়ে পরীক্ষা দেওয়া কিন্তু যে কোনো গ্রামগঞ্জে তো সম্ভব নয়, সেটা আপনারা অভিজ্ঞ, আপনারা কিন্তু জানেন। হোটেলে যদি থাকেন বা সেন্টারের নিকটবর্তী অঞ্চলে হোটেল হয়, তাহলে কিন্তু আপনি হোটেল থেকে কিছু খুচরো পয়সা সঙ্গে নিয়ে, কেবলমাত্র একটু গাড়ি ভাড়ার মতো নিয়ে কিন্তু আপনার ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে আপনি পরীক্ষা দিতে যেতে পারবেন। এই সকল সুযোগ সুবিধাগুলি রয়েছে। পরীক্ষা দিলেন, খুব ভালো কথা। সেখানে কিন্তু বিহারে খাওয়া দাওয়া আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের খাওয়া দাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, তাই সেখানের খাওয়া দাওয়া অর্থাৎ বাঙালি হোটেল দেখে একটু খেলে ভালো হয়। আর যদি না পান, তাহলেও কিন্তু খাবার কিছু সিলেক্টেড কিছু খাবার খাবেন, ওখানে ডাইরেক্ট ডিশ বা থালি অর্ডার করে খেয়ে নেবেন না, কেননা আপনার পরীক্ষা হয়ে গেছে বলেই আপনি সেখানের খাবারটা একটু টেস্ট করে দেখি বলে খেয়ে নিলেন, তাহলে কিন্তু ট্রেনে আসার সময় শরীর খারাপ হতে পারে, কেননা বর্তমানে গ্রীষ্মকাল চলছে, তাই শরীরের দিকটাও আপনাদেরকে খেয়াল করতে হবে। ফেরার সময় অবশ্যই কিন্তু ঠিক যাওয়ার সময় যতটা সতর্কতা অবলম্বন করেছেন, ফেরার সময়ও ঠিক ততটাই সতর্কতা অবলম্বন করবেন, পারলে তার থেকেও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা ফেরার সময় কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। তো এই সকল বিষয়গুলো আপনারা ভালোভাবে ফলো করুন। আপনারা নিজেরাও অভিজ্ঞ, আপনাদেরকে এগুলো বলাটা যদিও ঠিক নয়, কেননা আপনারা নিজেরা যথেষ্ট এ ব্যাপারে অবগত, তবুও বললাম। জাস্ট এ কারণেই আমরা কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম যে বিশেষ কিছু তথ্যবহুল আলোচনা হবে না, সম্পূর্ণটা জাস্ট একটা গল্প করা হবে আজকের এপিসোডে। এ ব্যাপারে আপনাদের কিছু মতামত থাকলে সেটাও জানাতে পারেন। কিছু যদি গুরুত্বপূর্ণ কমেন্ট করার থাকে, তাহলে সেগুলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। 24 ঘন্টা আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা থাকছে। সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে একটি লাইক করবেন। যদি ইনফরমেটিভ মনে হয়, প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন। বিশেষত যারা বিহার পরীক্ষা দিতে যাবেন, আপনাদের যদি গ্রুপ থাকে, আপনাদের যদি বন্ধু থাকে, তাদেরকেও আপনারা এটা অবগত করার জন্য বা এই ব্যাপারে সতর্ক করার জন্য তাদেরকে শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন, আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।